বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল, যিনি তার পুরো ক্যারিয়ারেই প্রতি মাসে অন্তত দু একবার নানান ধরনের নাটক টাটক করে আলোচনায় এসেছেন। মান, অভিমান, ভালোবাসা, বিচ্ছেদ, এগুলো তার পুরো ক্যারিয়ার জুড়ে। তো সেই ধারাবাহিকতায় গতকালকে আপনারা তার একটা বক্তব্য শুনেছেন। তিনি হঠাৎ করে সারা দেশের, এমনকি আমরা যে সরকারের সমালোচনা করছি সেই সরকারও কি কাহিনী জানি না, তারাও দেখলাম ইন্ডিয়ার এবার এই যে মুস্তাফিজকে তারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার থেকে বাদ দেওয়ার কারণে যেই প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যে পদক্ষেপগুলো নিয়েছে, সেটা খুব ভালো কিছু পদক্ষেপ নিয়েছে। এগুলো মাঝখানেই তিনি এসে বক্তব্য দিলেন যে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত। বাংলাদেশের নাকি 90 থেকে 99% টাকা নাকি আইসিসি তারপরে বাংলাদেশকে দেয়। আপনারা এটার খুব সহজ হিসেবটা যেটা মিলাবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ম্যাচগুলো হয় এগুলো বাংলাদেশের প্রতিটা দেশেরই ক্রিকেটের জন্য এই যে ম্যাচের যে ফি থেকে বোর্ডকে যে টাকাটা দেওয়া হয়, কিছুদিন আগে আপনারা জানেন যে পাকিস্তানে যখন ক্রিকেট হয়নি সেই দেশে, এই হোম ক্রিকেট বন্ধ থাকার কারণে সেই দেশের কিন্তু ক্রিকেটের বোর্ড যেটা, সেই পিসিবি কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। অর্থাৎ আইসিসি যদি সব দেশের 90 থেকে 99% টাকা দিত তাহলে পাকিস্তানের এই অবস্থা হইতো না। এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা। এখন এই মিথ্যা কথা হঠাৎ করে তিনি এসে বললেন কেন, সেটা মূলত আজকের আলোচনা। খেলাধুলা নিয়ে আলোচনা করার সময় নাই, সেটা আলোচনার বিষয়ও না। এটার সাথে বিরাট একটা ষড়যন্ত্র তত্ত্ব জড়িয়ে আছে। আপনাদের কি মনে হয় যে এই যে প্রথম আলো, এই যে ডেইলি স্টার, এই যে উদীচি, এই যে ছায়ানট, এরকম তাদের কিছু শাখা প্রশাখা আছে যেগুলো কিনা ভারতের হয়ে বাংলাদেশে কাজ করে। এরা দেখবেন কিছু হইলেই বাংলাদেশের এই যে ইসলামের বিরুদ্ধে, ইসলাম এবং ৭১ দুইটাকে সাংঘর্ষিক করে তারপরে এটা নিয়ে তারা নানান বক্তব্য দেশে দেখবেন যে হাজার হাজার ঘটনা ঘটে যাবে, কোনো সমস্যা নাই। হঠাৎ করে তাদের পছন্দ মতো একটা ঘটনা নিয়ে এই যে কিছু নারীবাদী আছে আর এই ওই যে শাহবাগী কিছু এসে চুল বড় বড় তারপরে গাঁজা টাজা খায়, এগুলো এসে এক জায়গায় বসে যাবে। এটা হচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক রুটিন ওয়ার্ক। এটা কেন করে? কারণ ওইখান থেকে টাকা পয়সা পায়, সেইটা পেয়েই তাদের একটা নির্দিষ্ট রুটিন করে দেওয়া আছে যে এই মাফিক তাদেরকে কাজ করতে হবে, এবং এই কাজগুলো কখন কি করতে হবে সেটাও কিন্তু ওই দেশের সরকার, ওই গোয়েন্দা সংস্থাই কিন্তু তাদেরকে ঠিক করে দেয়। তামিম ইকবালের বিষয়টাকে আমি ব্যতিক্রম কোনো কিছু দেখি না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। তাকে নিয়ে হঠাৎ করে তাকে দিয়ে কেন বলানো হলো? আমার ধারণা যে এই মুহূর্তে যদি মাশরাফি স্বাভাবিক অবস্থায় থাকতেন, সাকিব থাকতেন, যাদের ক্রিকেটে ব্যাপক জনপ্রিয়তা আছে, এই ধরনের কিছু মানুষ যদি থাকতেন তাহলে তাদেরকে দিয়ে বলাইতো। তো মন্দের ভালো হিসাবে তামিম ইকবাল তিনি আছেন যেহেতু, তাকে দিয়ে কথাগুলো বলিয়েছে। আপনাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার। তামিম ইকবাল হঠাৎ করে তিনি যে সুরে কথা বলেছেন যে বাংলাদেশের স্বার্থের জন্যই, আপনার বাহ্যিকভাবে শুনে মনে হবে যে এই দেশের ক্রিকেটের জন্য, এই দেশের জন্যই বোধহয় তিনি কথাগুলো বলছেন। আচ্ছা, যদি মনে করেন বাংলাদেশের জন্যই ওনার ক্রিকেটের জন্য এত ভালোবাসা, এত প্রীতি নিয়ে উনি কথাগুলো বলবেন, আপনাদের মনে আছে যে ওনার কথা অনুযায়ী যে বাংলাদেশ যদি এখন বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বিশাল আকারের ক্ষতি হয়ে যাবে, 10 বছরের জন্য পিছিয়ে যাবে। এই ভারত বাংলাদেশকে এই 2016 থেকে 16-17 থেকে আপনি যদি কয়েকটা এশিয়া কাপ যদি আপনি চিন্তা করেন, বিশ্বকাপে এই ভারতের আম্পায়ার, দুইটা এশিয়া কাপ তো আমরা জেতা, দুইটা এশিয়া কাপকে তারা হারিয়েছে। সেই বিশ্বকাপের জন্য উনি কোনো কথা বলেছিলেন যে ভারত আমাদেরকে হারিয়েছে? যদি সেটা আমরা জিততাম, মনে করেন একটা এশিয়া কাপ থাকার মানে কি, এশিয়ার বাঘ, সে এশিয়ার শ্রেষ্ঠ, এটাই তো তাদের বিশাল ব্যাপার। আপনি 1997 সালে যেদিন, আমি ছোট তখন, কিন্তু আমার এই মনে আছে যে আমি আমার একটা প্যান্ট বানাতে যাচ্ছিলাম আমাদের চুয়াডাঙ্গা জেলা শহরে। তো ওই দিন হঠাৎ করে দেখি, আমি তার আগ পর্যন্ত জানিও না যে ক্রিকেট বলে পৃথিবীতে কোনো খেলা আছে, তার আগের দিন পর্যন্ত আমি জানি না। সবাই দেখছি রেডিও নিয়ে, তারপরে এই কানের মধ্যে নিয়ে তারপরে শুনছে কি একটা যেন ধারাভাষ্যকার কথা বলছে, ফুটবলের মতোই মনে হয়, আমি জানি না কি হচ্ছিল। হঠাৎ করে আমি আবার আসার সময় দেখি ট্রেনের মধ্যে পুরো রং টং মেখে সারা দেশে বিরাট উল্লাস,
ওই দিন টেলিভিশন পত্রিকা সব এই বিশ্বকাপ পরের দিন, মানে ওই যে আইসিসি যেটা বাংলাদেশ জিতে বিশ্বকাপে খেলার মর্যাদা অর্জন করলো, আকরাম খান যে অধিনায়ক ছিলেন। তো ওই একটা ম্যাচ আজকে যে বাংলাদেশের ক্রিকেট সেই জায়গায় নিয়ে এসছে। এই এশিয়া কাপের 2টা এশিয়া কাপ যদি বাংলাদেশ জিততো, তাহলে বাংলাদেশ মানসিকভাবে আরও বিশাল আকারে উঠে যেত না সামনে। সেটা নিয়ে তামিম ইকবাল কোনো দিন ভারতকে বলেছে যে তোমরা এই চুরি করো, তোমরা এইভাবেই করো। বরং ওই ম্যাচের মধ্যে সাকিব আল হাসানকে তাও দেখেছি যে মোটামুটি একটু তর্জন গর্জন করেছে, তারপরে এ কথা বলে নেই। তারপরেও ধরেন ওনার বিশাল ভালোবাসা, উনি বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাইতে চায়। আচ্ছা, এই যে শেখ হাসিনার সরকার, এই শেখ হাসিনার সরকার আমরা কেন এই যে বিভিন্ন আপনার এই ফ্যাসিস্ট, আপনার এই যে কালচারাল এই ফ্যাসিস্ট যে গণমাধ্যম, ফ্যাসিস্ট যেই আপনার আমলা প্রশাসন, এদের ব্যাপারে আমরা এত তৎপর কেন? এদের বিচারটা কেন চাই? কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল 15 বছরে যত হত্যা, খুন, গুম যা করেছে সেটার জন্য এরা দায়ী, এরা তাদেরকে সহায়তা করেছে, এই জন্যই তো এদের বিচার চাই। আচ্ছা, এবার আসেন আপনি 2018 সালের একটা নির্বাচন। 2014 সালে যাই হোক বিএনপি আসে নাই। আমি সত্যি কথা বলি, আমি সেদিন কাজে গিয়ে তারপরে বাথরুমে গিয়ে কান্না করেছি। মানে এত খারাপ লাগছিল 2018 সালের সেই নির্বাচনটার রাতে। আপনাদের তো রাত, আমাদের এখানে তখন সকাল। এত খারাপ লাগছিল যে এইভাবে মানুষের চোখের সামনে মানুষকে এইভাবে বোকা বানিয়ে এই নির্বাচনটা এরকম করা যায়। সেই নির্বাচনটা বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট ছিল। 14 সালে ঠিক আছে বিএনপি যায় নাই, শেখ হাসিনা করেছে, একা নির্বাচন করেছে। তারপরে ধরলাম 18 সালের নির্বাচনটা তো হইতে পারতো। এবং তারা যেভাবে সেই ঐক্য জোট মোট বানায়, এই যে আপনার আওয়ামী দালাল ডক্টর কামাল সহ এই যে এই দালাল কয়টাকে, গামছা কাদের টাদের, এগুলোকে নিয়ে তারপরে তারা এই হাসিনার এই রয়ের ইয়েতেই ফাঁদে পা দিয়ে তারপরে বিএনপি একটা জোট গঠন করলো। সেই জোট গঠন করার পরে কি হলো দেখেন, রাতের বেলা ভোট নিয়ে তারপরে দিনের বেলা সেটা প্রচার করলো যে হ্যাঁ এই হয়েছে, আগের রাতেই ভোট শেষ হয়ে গেল। সেই নির্বাচনটা বাংলাদেশের এই যে গেল 5 বছরে, অন্তত 5-6 বছরে যে মানুষগুলো মারা গেল, মানুষগুলোকে মারা হলো, গুম করা হলো, খুন করা হলো, এই মানুষগুলো এই নির্বাচনটার কারণে মরে নাই। এই জন্য আমরা চাই যে এই নির্বাচন, এই প্রশাসন, এই যে জনপ্রতিনিধি সহ যারা সাংবাদিক, শিক্ষক, যারা এই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে, তাদের সবার বিচার হইতে হবে। আচ্ছা, তাদের যদি বিচার হয়, তাদের অনেকের বিচার হচ্ছেও, সেনাবাহিনীর পর্যন্ত বিচার হচ্ছে, তাহলে ক্রিকেটারদের বিচার হওয়া দরকার না? কেন জানেন? 2018 সালের নির্বাচনের পরে এই দিন আরেকটা নির্বাচন। আচ্ছা, আপনাদের মনে আছে এই যে মাশরাফি বিন মুর্তজা এমপি হলেন, ওই সময় দেশের যে পরিস্থিতি এবং মাশরাফি বিন মুর্তজার যে জনপ্রিয়তা ছিল, আমি বিশ্বাস করি মাশরাফি বিন মুর্তজা যদি মিরপুর স্টেডিয়ামে যায়, একদম স্টেডিয়ামের শেষ মাথায় উঠা যদি একটা মাইক হাতে নিয়ে ডাক দিত যে বাংলাদেশে আমরা এই হানাহানি আর চাই না, শেখ হাসিনা, খালেদা জিয়া, তাদের ভেতরের যে সমস্যা, এটা আমরা ক্রিকেটার যারা আছি, আমি অন্তত আমার জায়গা থেকে ডাক দিলাম, বাংলাদেশের মানুষ সবাই এখানে আসেন, যদি না আসে তাহলে আমি এখান থেকে, মানে সে কিছু একটা শর্ত দিতে পারতো। সে যদি এসে ডাক দিত এই দেশের, আমি বিশ্বাস করি তার যে জনপ্রিয়তা, যে নিরপেক্ষতা তার ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল, সে ডাক দিলে বাংলাদেশের অন্তত 2-4-10 লাখ মানুষ সেদিন চলে আসতো তার ডাকে। এবং আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলিও একটা করতো না, আসলে আমাদের মনে হয় একটা জায়গায় আসা উচিত। কারণ একটাই মাত্র জায়গা, সেটা হচ্ছে ক্রিকেট, যেইখানে বাংলাদেশের মানুষ কোনো দলাদলি করে না। এই ক্রিকেট যখনই আসে তখনই বোঝা যায় যে এই দেশের মানুষের কত দেশপ্রেম, সবাই এক হয়ে যায়। সেই ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, যেটাই হোক, ক্রিকেটে আমরা সবাই এক। তো এখন এই যে ক্রিকেট নিয়ে আমরা এক হয়ে আপনাদেরকে এত ভালোবাসা দিলাম, দেশের জন্য আপনাদের এত ভালোবাসি, আপনি 2018 সালে যখন দেখলেন যে আপনার তো অবসরের সময় চলে এসেছে,
মানে আপনার যে জনপ্রিয়তা, আপনি যা করতে পারতেন ওইটার দিকে তাকাইলেন না, একটু দেশের কথাও চিন্তা করলেন না। আপনার জাস্ট যেহেতু অবসরে চলে যাবেন, এখন আপনার পরে কি করবেন, নিজের পকেটে ঢুকতে হবে, টাকা পয়সা, ধান্দাবাজি, নিজের ক্ষমতা লাগবে, কি দিয়ে হবেন, ব্যাস নৌকায় ঢুকে গেলেন। 2024 সালে আমি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ক্রিকেট মানে প্লেয়ার দেখি না, এমন কোনো ক্রিকেট টিম দেখি না পৃথিবীর ইতিহাসে। বিচ্ছিন্নভাবে এই ইয়েতে আপনার ভারতে একটা হয়েছিল, সেও অবসরে ছিল এরকম একজন প্লেয়ার। মানে বাংলাদেশের সাকিব, মাশরাফি, ওইদিকে একবার তামিম যায় হাসিনার সাথে, একবার মুশফিক যায় হাসিনার কাছে, পুরো টিম ধরে আপনার নির্বাচনী ইয়েতে গেল, নির্বাচনী প্রচারণায় তারা অংশ নিল, একদম পুরো টিম ধরে। আমার মনে আছে, আমার চোখে এখনও ভাসছে যে তারা এই ওই যে গাড়িগুলোতে, গাড়ির বহন নিয়ে তারপরে তারা মিছিল করছে, নৌকার মিছিল। এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো জায়গা আছে যে এই দেশে এরকম ঘটনা ঘটেছে, পুরো ক্রিকেট টিম ধরে যায়, আপনারা একটা রাজনৈতিক দলের নৌকার মিছিলে যান, আপনারা একজনের ভোট করেন, আপনারাও এমপি হইতে যান, ভারত থেকে খেলা বন্ধ করে, খেলা থুয়ে দিয়ে তাড়াতাড়ি করে এসে ঢাকায় এসে আপনার সাকিব আল হাসান সে যে কাগজপত্র সাইন করে দিয়ে গেল, মনে আছে আপনাদের? এই ক্রিকেট টিম, আপনারা যে খেলাধুলা করেন, আপনাদেরকে আমরা বিশাল ভালোবাসি। আপনারা আমাদের দেশের হয়ে খেলা যখন করেন, বুকের মধ্যে হাত দিয়া রবীন্দ্রনাথের চুরি করায় আমার সোনার ধনের বাংলা একটা গান, এই ধনের বাংলা গাইতে গিয়া তারপরে কি হয়, আপনারা বোঝান, আরে বাবা বিশাল ভালোবাসা। আপনারা কিসের ভালো, আপনি টাকা নেন, টাকা ছাড়া খেলেন নাকি? বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে এত টাকার মালিক হওয়া যায়, ক্রিকেট খেললে যত টাকার মালিক হওয়া যায়, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আজকে যে মুস্তাফিজকে নিয়ে আমরা এত কান্না করছি, আপনাদের মনে আছে মুস্তাফিজকে, এই যে মহেন্দ্র সিং ধোনি, এই ধোনির মতো এত ভদ্র প্লেয়ার যারা আমরা খুব ভদ্র মনে করি, ধোনি এবং কোহলি দুইজনকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে এই পছন্দ করি, এর মতো ভদ্র প্লেয়ার আমাদেরকে মানে চুনোপুটি মনে করে, তেলাপোকা মনে করে। এই মুস্তাফিজরা একবার মনে আছে পিচের মাঝখানে কীভাবে ধাক্কা দিয়ে, ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে মুস্তাফিজকে ফেলে দিয়েছিল, মনে আছে আপনাদের? মুস্তাফিজের যদি লজ্জা থাকতো তারপর থেকে আর কোনদিন ভারতে খেলতেই যেতে চাইতো না, ওইটার প্রতিবাদ করা হইতো। ওনারা ভারতের সামনে গেলে মনে হয় একদম মানে ওই যে আইপিএলে ডাকবে কিনা ওইটা মাথার মধ্যে থাকে, ওইটা মাথায় থাকার কারণেই ওই করে আর কি, মানে ওরা যাই করুক সেটাকে তারা অ্যাকসেপ্ট করে নেয়। সেটাই ঘটেছে, সেটা সবার ক্ষেত্রে ঘটেছে এবং মুস্তাফিজের ক্ষেত্রে সেটাই ঘটেছে। সে যায়, যে খেলে আসে, এবং আমার বিশ্বাস সামনেও যাবে, আবারও যাবে, কারণ ওরা তো দেশের জন্য খেলে না, দেশপ্রেমে ওদের ভেতরে নাই, ওরা টাকার জন্য খেলে। টাকা বলেন যে বিসিবি আর কোনো প্লেয়ারকে মাসিক টাকা দিবে না, দেখেন না খেলা খেলতে যায় কি না, টাকার জন্য খেলে। তারপরেও ভাই আপনারা খেলাধুলা করেন, কোনো সমস্যা নাই, আপনাদের কারণে। সেটা আপনি যদি এখন মনে করেন বিএনপি আছে, এখন জামাত আছে, এখন তো আওয়ামী লীগ নাই, আমি চাই না আপনারা, ইভেন আপনি অবসরে গেলেও আমরা চাই না যে আপনারা কোনো দিন কোনো দলে আসেন, কারণ আপনারা এমন একটা জায়গায় যে আপনাদের জন্য এই দেশের সব মানুষের ভালোবাসা আছে, সব মানুষ আপনাদের। হ্যাঁ, যদি বিশাল কোনো জাতীয় কোনো ক্রাইসিস তৈরি হয়, আপনারা একটা কথা বলেন যে ঠিক আছে আমাদের এইটা এখন করা উচিত, এটা জনগণ যেটা প্রত্যাশা করে, জনগণ যেটা চিন্তা করে, এরকম কথা বলেন, আমার বিশ্বাস সবাই মেনে নেবে। কিন্তু খামোখা এই যে নির্বাচনে যাওয়া, এমপি হওয়া, তারপরে ধান গম চুরি করার আশায় এই সংসদে যাওয়া, এটা তো আপনাদের দিয়ে মানায় না, আপনারা করতে পারেন না এটা, কারণ আপনাদেরকে আমাদের পকেটের টাকা দিয়ে আপনাদেরকে দেওয়া হয়, খেলতে সুযোগ দেওয়া হয়। আপনারা মনে করেন না যে আপনারা ফ্রি বাংলাদেশের জন্য খেলেন। তো সেই কাজগুলি তারা করেছে। আপনি এই গত 15 বছরের বাদ দিলাম, যদি 18 সাল থেকে 24 পর্যন্ত এই 5-6 বছরের কথাও যদি বলি, যে প্লেয়ারগুলো চুপচাপ 3 তারিখে 3 আগস্ট 2024 তারিখ 3 আগস্টও এই তামিম ইকবাল সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছে। ওই আমার এই ফেসবুক পেজে আমি গতকালকে একটা পোস্টে দিয়েছি, দেখেন সেখানে সে স্বাক্ষর করে গিয়েছে। সেখানে যারা যারা গিয়েছে একটা ওই দিনের যেই লগ শিট সেটা আমাদের কাছে আছে, সেটা আপনি সেখানে সে 3 তারিখে গিয়েছে। 3 তারিখে যাওয়ার মানে কি, আপনি এই জুলাই মাসে যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে আপনি সেটার পক্ষে কাজ করেছেন, এই জন্য আপনি হাসিনার কাছে গিয়েছিলেন। যারা প্লেয়ার, আর্মি, পুলিশ, ব্যবসায়ী,
যারা যারা গিয়েছে শেখ হাসিনার কাছে, শেখ হাসিনাকে ওই ঘটনায় সমর্থন দিয়েছে, তারা সবাই খুনি। এই জন্যে আমরা চাই যে এদের সবার বিচার হওয়া দরকার। আপনি দেখেন এই আসিফ নজরুল উপদেষ্টা হয়েই তারপরে কি বলল, যে আমরা হাজার হাজার এই যে মামলা হয়েছে, হাজার হাজার আসামি করা হয়েছে। আরে বেটা, হাজার হাজার কি, লক্ষ লক্ষ আসামি হওয়া দরকার। কারণ যেই ব্যক্তি আওয়ামী লীগ করেছে সেই হত্যা মামলার আসামি হবে। এখন যে সরাসরি একজনকে খুন করেছে, সরাসরি একজনকে গুম করার সাথে জড়িত ছিল, একজনকে গুলি করেছে, তার শাস্তি এক হবে। যে একটা ওয়ার্ডের সভাপতি ছিল, একজন কর্মী ছিল, ওই বৈষম্য বিরোধী আন্দোলনের ওই ছাত্রদের বিরুদ্ধে ওই পাশে মিছিল করেছে, অবস্থান নিয়েছে, তার বিচার অন্য আরেকটা হবে, সে যদি কাউকে মেরে না থাকে। আর বিচার তো হইতে হবে। এসেই বললেন না, এত মানুষের, এত হাজার হাজার মানুষের বিরুদ্ধে এইভাবে মামলা দেওয়া ঠিক হয়নি, এই কথা যেদিন বলেছে সেই দিন থেকেই এই আসিফ নজরুল আওয়ামী লীগের হয়ে তারপরে কাজ করছে। আওয়ামী লীগ, আসিফ নজরুল এসে এবার আপনার বিশাল আকারের নাকি তিনি আইন বিভাগের নাকি বিশাল কিছু করে ফেলেছেন। তো কি করেছেন? করেছেন হচ্ছে জামিন এখন খুব দ্রুত করা যাবে, আপনার অনলাইনে পেয়ে যাবেন এবং অনলাইন থেকে সাথে সাথে জামিন হয়ে যাবে। জামিন কারা হবে? ওই যে আওয়ামী লীগের, ওদেরকে জামিন করার জন্য উনি তাড়াহুড়া করে এটা করেছেন। যদিও এখনও যারা ওই যে আওয়ামী লীগের সময় যেই আলেমরা জেলে গিয়েছিলেন, বিডিআরের লোকজন জেলে আছেন, ওই লোকগুলির জামিনের বেলায় আবার ওনাদের 4 দিন 5 দিন 6 দিন আমি এইখান থেকে দোষণ না দিলে আবার ওনারা ছাড়েন না। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু গোপনে গোপনে, এই যে দিলীপ আগারওয়ালাকে কেউ জানেও না, অ্যাটর্নি জেনারেল, ওই কায়সার কামাল বিএনপির, আর এই আসিফ নজরুল, এই 3 বদমাইশ মিলা তারপরে দিয়ে দিল, জামিন দিয়ে দিল, চলে গেল। ওনারা না কিছু জানেনই না, কিছুই জানেন না ওনারা, এমনি জামিন হয়ে গেল। এক ব্যক্তিকে দিয়ে, একজন জাজকে দিয়ে আপনার একই আদালতের ভিতরে নিয়ে গোপনে 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 2 মাসের ভেতরে সব খালাস, চলে গেল সে। ওনারা কিছুই জানেন না। তো এইভাবে ওনারা এই আইন বিভাগের বিশাল আকারের সংস্কার করেছেন, এর বাইরে আর কোনো কিছু করেন। এখনও পর্যন্ত ওই যে আপনার আবুধাবিতে যেই বিপ্লবীরা ওইখানে জেলে গিয়েছিল তাদের করা হয়েছে। প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় মানে পোস্ট শেয়ার করেছে, এই জন্য তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আর ভাই আমার নামে দেন আপনি সবগুলি মামলা, ওদেরকে ধরেন কেন? এই মানুষগুলোরে কষ্ট দিচ্ছেন কেন? এগুলি ভুলে যাবে এরা, এগুলি ভুলে যাবে, এগুলোর জবাব আসবে। এটার জন্য তো আপনাকে নিশ্চয়ই কিছু না কিছু তো পোহাইতে হবে। সময় সব সময় একরকম যাবে না, এগুলো আমরা দেখছি। তো যাই হোক, এই প্লেয়ারদের যে বিষয়টা, এই গত 15 বছরে যা যা ঘটেছে, এই যে আসিফ নজরুলের হাজার হাজার আসামি হওয়া যাবে না, এই প্লেয়ারগুলো আসামি হওয়া উচিত ছিল। কারণ এরাই 2024 সালের এই যে এই ড্যামি নির্বাচনের, এই স্বামী আর ড্যামি মিলা যে নির্বাচন করেছে, এই ড্যামি নির্বাচনের বৈধতা দিয়েছে এরা। এদের কারণে যখন দিয়েছে তামিমের মতো লোক, মাশরাফির মতো লোক, সাকিবের মতো লোক, এরা হাসিনার কাছে যাচ্ছে, এরা করছে। এগুলো দেখে তো মানুষ, যারা আন্দোলন করতে চেয়েছে, যারা হাসিনার বিরুদ্ধে, তাদের মনোবল ভেঙেছে। আর যারা হাসিনার লোক তারা আরও চাঙ্গা হয়েছে, আর আমরা তো আর কি, দেশে তো আর জীবনে কোনোদিন সরকার চেঞ্জ হবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এদের কারণে তৈরি হয়েছিল এটা। এখন এইসব জিনিসগুলোর পরে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় নাই দেখেই আজকে এরা করছে। এই যে মুশফিক, কি সুন্দর, আরে বাবারে বাবা, ওনারা এখন সব প্লেয়াররা মিলে এক হয়েছে, খেলতে যাবেন। ওনারা সব প্লেয়াররা, মানে ওরা খেলতে যাবেন, খেলতে গেলে মাল পাবে, তো মাল পাবে, এই জন্য খেলতে যাওয়ার জন্য পারাপারি শুরু করে দিয়েছে। ওনাদের ভেতরে কোনো দেশপ্রেম নাই। সব কটা, এই যে কালকে দেখেছেন না, ওই বিসিবির পরিচালক নাজমুল ভাই, আপনাকে স্যালুট। আপনি এই তামিমকে যে ভারতীয় দালাল বলেছেন, ও ভারতীয় দালাল, খালি ভারতীয় দালাল না, ও ভারতের মানে এই চামচা, ভারতের আপনার মানে মাল করে, এই ভারতের টাকা খেয়ে তারপরে এগুলি বলেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক, এই কারণে ও এগুলো করেছে। তো বিসিবিকে চাপ দিচ্ছেন ওনারা খেলতে যেতেই হবে, ওনাদের খেলতে গেলে মাল পাবে, এই জন্য খেলতে যাবেনি ওনারা। কি সুন্দর দাড়ি, এই যে মুশফিকের দাড়ি কি সুন্দর। আর বাপেরও দেখি বিশাল মুরব্বী, বয়স্ক, এই বিশাল পাগড়িওয়ালা মুরব্বী, হুজুর, হুজুর, এত আপনি প্রতিবাদ করা শিখছেন এখন। কই, এই যে 15টা বছর এতগুলো মানুষের যে মারা হইলো, আপনি জানেন না এটা কি মিথ্যা কথা? এই যে আলেমগুলোরে ধরে আপনার মারা হইতো, এই যে পিলখানায় এতগুলো মানুষ মারা হইলো, এই যে হেফাজতের ঘটনা এতগুলো মানুষ মারা হইলো, আপনারা একটা কথা বলেন নাই তো।
একদিনে তো একটা দেশপ্রেম দেখাইলেন না যে না এটা করা উচিত না, কি হইতো? আপনি তো খেলাতে আপনি তো মানে অটো চয়েস ছিলেন দলের, আপনারা তো টিম থেকে বাদ দিয়ে দিতে পারতো না, একটা কথা বলেন নাই। এখন আপনি এসছেন বিশাল আকারের এই দেশপ্রেম দেখাইতে আর হচ্ছে গিয়ে নীতি নৈতিকতা শিখাইতে। কারণ কি, খেলতে যেতে হবে। আর ওই যে ইন্ডিয়া থেকে মাল দিচ্ছে, এইটা বলো, এইটা বলে ঠিক করো, এরকম করো, এই বলে এইটার কারণে তারা এগুলো করছে। এখন তারা খেলতে যেতে চায়, বিসিবিকে নানানভাবে চাপ দিয়ে, নানান নেগেটিভ, নানান মিডিয়াও এখন দেখে না, মিডিয়াগুলো তো এগুলি সব ইন্ডিয়ান টাকা মালেই চলে, এগুলোর দিয়া এরা এখন একটা তৈরি করতে চাচ্ছে যে না খেলতে যেতে হবে, বাংলাদেশে খেলতে না গেলে বিশাল আকারের আরে বেটা খেলতে আমরাও যেতে চাই, বাংলাদেশ তো খেলতে যেতে চায়, কেন খেলবে না বাংলাদেশ? বাংলাদেশ যেটা চায় যেভাবে, এটা আন্তর্জাতিক নিয়মের ভেতরে রেখে সেই ক্লোজগুলো দিয়েই তো বিসিবি তাদেরকে চিঠি পাঠিয়েছে যে আমরা এই কারণে তোমাদের এখানে খেলতে যেতে পারছে না, আমার নিরাপত্তার কারণে। আমার একটা প্লেয়ার যেখানে নিরাপদ থাকতে পারে না, ওদের ওটা তো জঙ্গি রাষ্ট্র এই ভারত, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জঙ্গি রাষ্ট্র হচ্ছে এইটা। দেশে আপনি তো জীবন নিরাপত্তা নিয়ে আসতে পারবেন না। সো আমার সেই কারণ দেখিয়ে আমি চেয়েছি যে আমরা করব না। 5ই আগস্ট দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে, যেই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল, জীবন দিয়েছিল, ঠিক আগের 1971 সালের 16ই ডিসেম্বর এবং 1975 সালের 15ই আগস্টের মতো একইভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এদেশের সেই এলিট শ্রেণী নামে যাদেরকে আমরা চিনি, সেই শ্রেণী। প্রথম 16ই ডিসেম্বরের পর ভারতের সোনাগাজী থেকে আওয়ামী লীগের যেসব নেতারা ওই পারে পালিয়েছিলেন, তারা এসে হঠাৎ করেই এই দেশের যে মানুষগুলো দেশ স্বাধীন করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তারপর চেয়ার দখল করেছিলেন। 1975 সালে যেই বীর সেনানীরা এই দেশকে স্বাধীন করেছিলেন 15ই আগস্ট, তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে নানান চড়াই উতরাই পার হয়ে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় গেলেও তাকেও খুব বেশি দিন থাকতে দেওয়া হয়নি। তারপর থেকেই চলছে এই দেশের সাধারণ মানুষের উপরে, এটা কি বলবো, এটা নির্মম একটা পরিহাস এই দেশের, এই জাতির ভাগ্যে। আজকে আমাদের চোখের সামনে সব কিছু হয়, আপনি কিছু বলতে পারবেন না। আপনি যদি বলেন তাহলে আপনি একা হয়ে যাবেন। যাই হোক, যেটাই হোক, আপনাকে এই শ্রেণীর সাথে যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে আপনাকে। এর বিরুদ্ধে যাবেন, আপনাকে ছুঁড়ে ফেলা হবে। গেল 1.5 বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি, পিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে, তাই না? এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল, সে কমিশন গঠন করতে চায় নাই। আমরা ব্যাপক চাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টলে তারপরে, এখন হলে সেটাও করতো না, তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো, এখন এটাও করে না, এখন হলে করতোই না, যা বলে বলুক, এটা বলতে দেওয়ারে। এখন তখন করেছিল, করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো, কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট তারা প্রকাশও করে না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না। তো কমিশনরে আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি, করে লাভটা হলো কি? এই দেশের আলেম সমাজ যাদেরকে এখনও পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে, তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য, এবং যারা আছে জেলে তাদেরকে এখনও আবার আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে। কেরানীগঞ্জে প্রথম আলো, অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশের এবং সিটিটিসি এরা মিলে ডিজিএফআইয়ের একটা চক্র, কেরানীগঞ্জে তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক ব্যক্তি, তিনি এই বিভিন্ন মাদ্রাসা খুলতো, সে মাদ্রাসা খুলে নিজের মতো করে সেখানে কিছু ওই পোটলা পাটলে বোমা টোমা হাবিজাবি বানানোর যে জিনিসপত্র আছে, এই ধরনের জিনিস নিয়ে রাখতো। নিয়ে রেখে তারপরে একটা বোমা মারার হঠাৎ করে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটাইতো। এই মাদ্রাসার ভিতরে বিশাল বিস্ফোরণ ঘটেছে। তো সেই ব্যক্তিকে দিয়েই, সে ব্যক্তি 2017 সালে একবার
মাদ্রাসায় এই কাজ করেছে, 2022 সালে একবার করেছে, তাকে আওয়ামী লীগ কখনো জেলে বেশি দিন রাখেন নাই। বর্তমান সরকারের সময় সে জেলের বাইরেই ছিল, তাকে হঠাৎ করে তাকে দিয়ে নতুন করে আরেকটা সেই একই ধরনের অভিনয় করানো হলো কেরানীগঞ্জে। সেই ব্যক্তি আলেমও না, কোনো ইসলামী দলেরও কোনো কিছু না। তাকে দিয়ে এটা ঘটানোর পরে প্রথম আলো বিশাল করে 5-6টা নিউজ একটার পর একটা এই নিয়ে ডিসেম্বরের 26 তারিখের ঘটনা করে আবার ফের বুঝাইতে চাচ্ছেন। সে পত্রিকার খবর হয়তো আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন, হয়তো অনেকে দেখেন নাই। আপনারা না দেখলেও এগুলো কিন্তু দূতাবাসে পাঠানো হয়েছে। ডেইলি স্টার আবার প্রথম আলো এটা তো আবার ইংলিশে করে, ডেইলি স্টার হুবহু ওই নিউজই করে, ওইটা পাঠানো হয়েছে দূতাবাসে। দূতাবাস দেখছে 25 তারিখে তারেক রহমান দেশে ঢুকলো, আর 26 তারিখে আবার ফেরি শুরু হয়ে গেল। এই যে আপনাদেরকে যত তেলবাজিরাজি করছে না প্রথম আলো, ডেইলি স্টার, আপনারা এদের চেহারা খুব ভালো করে জানেন, কিন্তু ভুলে গিয়েছেন। কারণ কি, ওই সেই লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে, আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না। আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে, সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে। আপনি যেন মানুষের জন্য, এই দেশের কোনো রাজনীতিবিদ, কোনো কেউ যারা ক্ষমতায় ছিল, কেউ কোনো দিন আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য কিচ্ছু করে নাই। এই যে আমাদের দেশে বন্যা হয় না, এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ। বন্যায় আপনার সব কিছু হারায় যায়, কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পদের পাহাড় হয়। আপনার এলাকার যে ইউএনও আছে, আপনার এলাকার যে ডিসি আছে, সবার ঘরে ঘরে টাকা। সব চাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না, এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর, কখন বন্যা আসবে, বর্ষা আসবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, এদের ঈদ লেগে যায়। আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে, ওইখানে স্বেচ্ছেতে জায়গায় প্রস্রাব পায়খানার মধ্যে আপনারে ফেলে রাখা হয়েছে। আপনার ট্রিটমেন্ট হইল না হইলে এটা নিয়ে কেউ চিন্তা করে নাই, কারণ তাদের পাতলা পায়খানা হইলেও সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে। এটাই আমার সেই দেশ। সেখান থেকে মনে হয়েছিল যে আমরা বোধহয় বের হয়ে একটা সুন্দর একটা জায়গায় যাব, কেউই চেষ্টা করে নাই। এই যে 2 দিন পর পর ভূমিকম্প হয় না, আল্লাহ না করুক, এটা আপনাদের জন্য একটা বিশাল সংকেত। এই সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে 2400 মানুষকে আপনাদের চোখের সামনে মারা হয়েছে। সেই রক্তের সাথে আপনারা বেইমানি করেছেন নিজেদের চেয়ারগুলো পেয়ে। তারপর খুব সুখে আছেন মনে করেন, এত সুখ মনে করার কিছু নাই। ওই যে আগারগাঁয়ে, ওই যে গাজীপুরে বৃদ্ধাশ্রমগুলো আছে না, যায় দেখেন, কোনো রিক্সাওয়ালার মা ওই জায়গায় নাই। আপনাদের মতো চেয়ারে বসে থাকা মানুষকে তার শরীরের ক্যান্সারের এই যে একটা কেমোথেরাপি দিতে গেলে, এই সরকারি হাসপাতালে মহাখালীতে যায় দেখেন, নিজের চোখে দেখেছি, হাসপাতাল নিয়ে অনেক নিউজ আছে আমার, যে দেখেন কিভাবে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে। টাকা দিতে হয়, না দিলে কেমন সিরিয়াল পাওয়া যায় না। ঢাকা মেডিকেলে একটা ছোট্ট একটা বেডের জন্য কত কান্নাকাটি, এর তদবির ওর তদবির, নানা তদবির ছাড়া কেউ এখানে যা থাকতে পারবেন না, ট্রিটমেন্ট নাই। এই যে মানুষগুলির ওইখানে এই কষ্ট দেন না, কষ্ট দেওয়া নিজে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেন, এই জন্য আপনাদের বাবা মাদেরকে যা এই বৃদ্ধাশ্রমে থাকতে হয়। যান, আমি ইন্টারভিউ নিতে গিয়েছি, আমি প্রতি বছর মা দিবস, বাবা দিবস এগুলোতে দেখতে যাইতাম। কোথায় গুলশানে বাড়ি, কোথায় অমুক বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় এক প্রফেসর, অমুক সেনাবাহিনীর ব্রিগেডিয়ার একজন, পুলিশের অমুক ডিআইজি, এদের মারা, এদের বাপারা ওইখানে থাকে। এটাই মানুষের অভিশাপ। আমরা এই দুনিয়ায় কেউই একদম 100% ফেরেশতা হয়ে আসি নাই। আমাদের সবার ছোট বড় পাপ সাপ আছে, কিন্তু মিনিমাম এই মানুষগুলো করার জন্য ভাই এত টাকার তো দরকার নেই। টাকা খাইতে পারতেন তো, আপনার তো টাকা খাওয়ার সেই ব্যবস্থা আছে, আপনি খাইতে পারতেন, সমস্যা কি? এইভাবে লুটপাট করতে হবে?
কি দেখেন নাই শেখ হাসিনার যে পতন, এই পতন দেখেন নাই? এই পতনের পরে আপনি কোন আশায় আবার ফের নতুন করে এগুলো শুরু করেছেন? আপনারা কি মনে করেন এগুলোর বিচার হবে না? এগুলো এমনি পার পেয়ে যাবেন? কিছু কিছু ডিসি, পুলিশ, এসপি, এদের ভাবসাব দেখলে মনে হয় যেন 5 আগস্ট এরা নিজের চোখে দেখে নাই। আজকে এই যে জোর জুলুম করে বিভিন্ন জায়গায়, আমি কোনো দলের ব্যাপারে বলছি না, এক দলের ঋণ খেলাপি তার প্রমাণ আছে, তারে মনোনয়ন বৈধ। একজনের ছোট্ট একটা নামের বানান ভুল, বাদ, ওইটা ওনাদের যেমনে মনে চায় তেমনে করছেন। 5 আগস্ট দেখেন নাই? ওই যে সিরাজগঞ্জের ওইখানে এক থানার ভিতরে কয়টা পড়েছিল দেখেন নাই? এগুলো তো আপনাদের চোখের সামনেই ঘটেছে। সো আপনারা যদি মনে করেন যে সামনে যারা ক্ষমতায় আসবেন তারা আরেক শেখ হাসিনা হয়ে যাবেন, বাংলাদেশের মানুষ এটা খুব সহজভাবে মেনে নেবে না, এবং মানুষ এখন মানবেও না। এত ক্ষমতাশালী না, মানে হাসিনার পিছনে সারা পৃথিবী ছিল, এটা সত্যি কথা। এই যে মানুষ, এই যে আলেমদেরকে মারতো না, মেরে 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 তারপরে এই দেশটাকে বানানো হয়েছে একটা জঙ্গি রাষ্ট্র। এই জঙ্গি রাষ্ট্রকে বাঁচাইতে হলে কি করতে হবে? শেখ হাসিনাকেই রাখতে হবে। যদি না রাখো তাহলে তোমরা কিন্তু ওই দেশ কিন্তু জঙ্গি ধরে নিয়ে যাবে, এরকম এক চিত্র তুলে ধরা হয়েছিল। পাশের শক্তিশালী দেশ ভারত সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে তাদেরকে। আপনারা কোন দল, বিএনপি বা জামাত, যে আসেন আপনাদেরকে দিবে? করেন নাই, ঠিক করেন নাই। নিজেরা ঠিক হবেন এরকম কোনো আলামত নিজের চোখে দেখছি না। সব জায়গাতে একই অবস্থা, যা মনে চায়, যার যেভাবে মনে চায়। এই কয়দিনে কিছু জিনিস দেখলাম, শিক্ষা হইল যে যাদের ক্ষমতা আছে, ধরেন পুলিশের একজন অমুক বিশাল বড় এক অফিসার, ওনারা নিয়ে কিছু করতে যাবেন, আপনারা ফোন দিবে সেনাবাহিনীর আরেক অফিসার, সেনাবাহিনীর ওনারা নিয়ে করতে যাবেন দিবে বিশাল বড় এক ব্যবসায়ী। সব একই চক্র। শুনবেন না ওই সেনাবাহিনীরটা, শুনবেন না পুলিশের বিরুদ্ধে বলতে গিয়ে পুলিশেরটা ব্যবসায়ীর বিরুদ্ধে শুনবেন না, ওই ব্যবসায়ী খাবে আপনার কাছে, পুলিশেরটা শুনবেন না, তাহলে সেনাবাহিনী। মানে আপনাকে এই চক্রের ভিতরেই থাকতে হবে। এই চক্র থেকে বের হবেন, আপনার জীবন শেষ। আপনি জীবনে কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না। বহুত কিছু ভাই, এই যে দেখেন না, এই যে জুলাই যোদ্ধা, এই যে সুরভি নামে এক মেয়েকে আপনার করা হলো, মেহেদি নামে একজনকে আপনার গ্রেপ্তার করা হলো। গতকালকে আমি বাংলা ভিশনের নিউজে দেখলাম, সেই নিউজের মধ্যে লেখা যে ওই এক জুলাই যোদ্ধা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। আর নিখোঁজ জুলাই যোদ্ধাকে পাওয়া গেল মাদক নিরাময় কেন্দ্রে। তো আমার কিউরিওসিটি জাগলো যে আসলে ঘটনাটা কি হয়েছে এখানে। আপনারা এবার খোঁজ নিয়েন, যারা এনসিপির ভাইরে আছেন, কারোর পক্ষেও নাই ভাই, আর বিপক্ষেও নাই ভাই, বলে টোলা আর কারোরে খেপাইতেও চাই না। কারণ আমি একদম আমার ভিডিওর ধরনই চেঞ্জ করে ফেলছি। কারোর নাম ধরে কোনো কিছু বলবো না, আর কারোরে না। এই দেশের এই বিশাল চক্রের কাছে ভাই পরাজিত হয়ে গিয়েছে। এদেরকে আপনি যদি নাকি সমীহ করে না চলেন, এদের বিরুদ্ধে সরাসরি কথা বলবেন, আপনার কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে, সেটা আপনি প্রচার করবেন, প্রকাশ করবেন, সংবাদ করবেন, যাই করেন, এটার জন্য আপনাকে পে করতে হবে। এই ঝুঁকি কয়জন নিবে বলেন? কেন নিবে? কোনো কারণ আছে নাকি এত ঝুঁকি নেয়ার? যদি ঝুঁকি নেওয়া কাজ হইতো, এই দেশে মানুষ জীবন দিতে পারে, জীবন দিয়ে দেখিয়েছে। কিন্তু সেই উপর তলার সেই লোকজনের কাছে আবার এই দেশের মানুষ জিম্মি হয়ে গিয়েছে। বলেন, এই 15টা বছর এই দেশের সমস্যাটা কি ছিল? এই দেশটা স্বাধীন হইল কেন? এই দেশে কি সমস্যা হচ্ছিল এটা জানেন কি না? আমি এই মূল আজকে এই যে বিপ্লবটা ব্যর্থ হইল, এটার মূল আমি দায় দিব হচ্ছে এই যে এনসিপির যে কজন আছে তাদেরকে। এনসিপির আজকে একজন নেতা, সে আজকে বলেছে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া চায়। তো উনি আমার বিরুদ্ধে ভালো হয়ে গেছে, তো এই জন্য বাজেভাবে বললাম না। উনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চায় এটা উনি ভালো করে বলতে পারবেন। তবে ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা সামনে হয়, এটার জন্য আমার মনে হয় আমার উপরে ভরসা করা লাগবে না, মানে আমার কিছু করা লাগবে না। এমনি আপনারা দেখবেন অনেক ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। মাত্র তো মানে ওই কি বলে হলফনামা
আর হচ্ছে আয়কর রিটার্নের মধ্যে জালিয়াতি, টাকা পয়সা তো আরও আছে, ওগুলির ব্যাপার আসবে না সামনে? পাগলের মতো ঘুরতে থাকবেন, এই চরকার মতো ঘুরবেন পাগল হইয়া। তারা এখন আমারে এটার ব্যবস্থা চেয়েছে। ব্যাপারটা আমারের বিরুদ্ধে ব্যবস্থা না চায়া মনে করেন আমি সরকারের সমালোচনা করেছি, বা ধরেন প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় উস্কানি দেওয়ার কারণে নাকি আমার বাংলা এডিশন বন্ধ করা হয়েছে, ফেসবুক ডাউন করা হয়েছে, ইউটিউব ডাউন করা হয়েছে। বুঝলাম আপনি ডাউন করলেন, যদি এটা সত্যি হয়। তো শেখ হাসিনার এই যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, সব কটা পেজ, ওদের নেতা যারা আছে, এই যে আরাফাত সহ ওবায়দুল কাদের, সবার পেজ বাংলাদেশ থেকে দেখা যায়। সার্চ দেন, দেখা যায় কি না? সেখানে কি বলে? পুরো বাংলাদেশকে তারা ইটি করে দিতে বলে না, টার্গেট করে করে কাদের নাম বলে না, কি করতে হবে এগুলি বলে না। আমি এমনি ফেসবুক ইউটিউবে বহুত ইয়েতে আছে, যে কারণে কথাবার্তা একটু সেন্সর করে বলছি আর কি। কী বলে না শেখ হাসিনা, শোনেন না আপনারা কি করতে বলে, ধরে ধরে কি করতে বলে শোনেন তো। তো তাদের পেজ আর ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয় না? সমস্যাটা হচ্ছে আপনি ওইসব নিয়ে যা মন চায় বলেন, রাষ্ট্র নিয়ে যা মনে চায় বলেন, আপনি ব্যক্তি যে দুর্নীতি করছে তারে নিয়ে আপনি কিছু বলতে পারবেন না। এখন হাসিনার কথা তো কেউ শুনবে না, হাসিনার কথার বাংলাদেশে কোনো ইয়েও হয় না, কার্যকারিতাও নাই, ওইটারে নিয়ে কোনো পাত্তাও দেয় না, ওইটারে নিয়ে কিছু না করলেও সমস্যা নেই। কারণ আমরা যেটা বলি এটার তো মানে আবার মানুষের কাছে তো মূল্যায়ন আছে, মানুষ তো সেটা শোনে, মানুষ সেটার উপরে পদক্ষেপ চায়। এখন আমরা বললে সমস্যা, যে কারণে আমাদের কথা শোনা যাবে না। তো যেই এনসিপির যেই নেতারা আজকে আমাদের ব্যাপারে কথা বলছেন, আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ভাই, আপনাদের প্রতি আমি যে পরিমাণে ধৈর্য দেখিয়েছি, এত ধৈর্য কারোরে দেখায়নি। কারণ কি, আপনারা এই 5ই আগস্টের মহানায়ক, এখন মহাখলনায়ক, এই মহানায়কদেরকে আমরা তাদের চুরি চোরটামি যা যা আছে সব কিছু আমরা সেন্সর করেছি, যে যাক এরা অন্তত ইয়ে যায়। প্রথম দিকে আপনাদের মনে আছে না, দেশের সর্বোচ্চ আদালতের বিচারক 2 ঘন্টার নোটিশে বলল সব রাজুতে আয়, রাজুতে গেল, 2 ঘন্টার নোটিশে সব বিচারকদের করে দেওয়া হলো। আমি ওইটার বিরোধিতা না, ওইটাই করা উচিত ছিল। আওয়ামী লীগ যেটা বলে ওদের ক্ষমতা থেকে গেলে পরের দিন কি করতে হইতো, ওইটা করা উচিত ছিল, এটা করেন নাই বলে আজকে এই সমস্যা। আপনি একটা ঘরের ভেতরে ঢুকেছেন সাপ মারার জন্য, সেই সাপ আপনি ঘরের ভেতর দেখছেন, রেখে দিয়েছেন, তার নামের ওইভাবে যে তার গর্তের ভেতর, ও তো গর্ত থেকে রাতে বের হয়ে আপনাকে কামড় দিবে, এই হুঁশটুকু আপনাদের হওয়া উচিত ছিল, আপনারা করেন নাই। 5 তারিখের পরপর কিছু কিছু নেতা আপনার বিশাল আকারে আওয়ামী বিরোধী মুজিবের ছবি টবি করে হঠাৎ করে চুপ, মানে 1 মাসের মধ্যে সব চুপ। কেন চুপ হয়ে গেল? কারণ ওই যে ওদের মাথায় ঢুকানো হয়েছে যে বাবা এই যে সবাই দেখো কিভাবে চলছে, কিছু টাকা পয়সা লাগবে, টাকা পয়সা কামাও, এইসব বন্ধ করো। টাকা পয়সা কামানোর ভেতর ঢুকাই দিয়ে তারা বলেছে যে আর এরকম করবি তাহলে কিন্তু ওই যে টাকা, ওই যে এখানে গিয়েছিলে, এখান থেকে টাকা আনছিস 2 কোটি, ওইখান থেকে 50 লাখ, এগুলো সব ভিডিও কিন্তু আছে। একদম চুপ করাই